টপিক হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিচ করতে পারে, এটা তো শিখছো কই যে ইউনিট 2 তে, যে স্টেট অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন rate of forward reaction and backward reactions are equal, the concentration of reactants and product do not change. এটা একটা ক্লোজ সিস্টেমে হইতে হয়, রিঅ্যাক্ট্যান্ট কমতে থাকে, প্রোডাক্ট বাড়তে থাকে, একটা টাইমে গিয়ে ডাইনামিক ইকুইলিব্রিয়াম প্রডিউসড হয়ে যায়, যেখানে মনে হবে রিয়াকশন হচ্ছে না, অ্যাকচুয়ালি রিয়াকশন দুটি কন্টিনিউয়াস, সেম রেট সেম স্পিডে হচ্ছে, সেম রেটে আর কি। সো এই কথাগুলো আবার একটু রিক্যাপ করাই দিল। এখন ইকুইলিব্রিয়ামের আগে আমরা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করি নাই, কিন্তু এখন আমাদের মেইন কেসটা হচ্ছে উই উইল ডু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। সো আমাদেরকে ফার্স্ট অফ অল একটা ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনে আসতে হবে, উইচ ইজ দেখো তো দেখো আমি লিখছি বোর্ডে কে ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইট গিভস আ সার্টেন আইডিয়া অ্যাবাউট দ্য রেশিও অফ দ্য প্রোডাক্টস টু রিয়াক্টেন্টস। বোঝা গেছে এটা কি দেয়? প্রোডাক্ট আর রিয়াক্টেন্টের একটা রেশিও নাম্বার দেয়, ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে দুই টার্মসে আমরা ইউজ করতে পারি, কে বেজে লিখতে পারি সি, আবার লিখতে পারি কে বেজে পি। কেসি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশার। আইডিয়াটা হয়েছে ক্লিয়ার? ইকুইলিব্রিয়াম constant in terms of temperature, equilibrium constant in terms of concentration হলো Kc, আর equilibrium constant in terms of pressure হচ্ছে Kp। এই দুইটা জিনিস মাথায় ঢুকছে? আচ্ছা, এবার একটা ভালো করে জিনিস দেখো, নোটে খেলা আছে এখানে। look at this equation, look at this expression Kc। এখন আমরা Kc বের করব। কেসি করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে আগে ভালো করে দেখব। এখন আমরা এখানে দেখব, কেউ যদি সলিড থাকে, সলিডকে কেসি এক্সপ্রেশনে কোনোদিন নেওয়া যায় না, তাহলে বাকি যেই সাবস্টেন্স থাকবে, লিকুইড হোক, গ্যাস হোক, সলিউশন হোক, তাদেরকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনে নিতে পারবো কেসির কেসে। ওকে, তাহলে আমরা ধরো একদম এক্সাম্পল 1টা একটু দেখি। এক্সাম্পল 1টা দেখো, সবাই গ্যাস, সো সবাই কেসিতে আসতে পারবে। কেসি লেখার জন্য আমাদের যেটা করতে হবে, কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস টু ইটস পাওয়ারটা হচ্ছে মোল নাম্বার, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস টু ইটস পাওয়ারটা হচ্ছে মোল নাম্বার। এখানে কিন্তু অর্ডারের সাথে আবার কনফিউজ করে ফেলাইও না, দিস ইজ নট লাইক অর্ডার্স। আমরা টপিক 11-এ অর্ডার্স পড়ছিলাম না, স্কোয়ার ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন আর উপরের পাওয়ারটা হচ্ছে তার অর্ডার। এখানে উপরের পাওয়ারটা তার অর্ডার, কিন্তু এই নাম্বারটা আসবে ইয়ের থেকে, ইকুইলিব্রিয়াম মোল রেশিও থেকে, ইকুইলিব্রিয়ামের মানে রিয়াকশনের মোল রেশিও থেকে আসবে। সো আমরা একটু ভালো করে দেখি এই অ্যামোনিয়ার ইকুয়েশনটা, সবাই একটু ভালো করে দেখো, নোটিস করো দিস ইকুয়েশন। এখানে প্রোডাক্ট হচ্ছে আমার একটাই, NH3 গ্যাস। NH3 গ্যাসটা না দিলেও চলবে, জাস্ট NH3 স্কোয়ার ব্র্যাকেট কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার আমি দিলাম, ওর নাম্বারটা ছিল, মূল নাম্বারটা ছিল 2, টু দ্য পাওয়ার কত দিলাম 2। তারপর এবার আসো প্রোডাক্ট শেষ, রিঅ্যাক্ট্যান্ট আছে এই দুইটা, তাহলে কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন টু দ্য পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন টু দ্য পাওয়ার সামনে আছে 3। ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনটা বুঝছো স্যার? এক্সপ্রেশনটা বুঝছো সবাই? ক্লিয়ার? এখন ধরো আমি অন্য আরেকটা রিয়াকশন দিই। ধরো এখানে আমি একটা রিয়াকশন দিলাম, ক্যালসিয়াম কার্বনেট সলিড, এটা একটা ইকুইলিব্রিয়াম ফর্ম করতে পারে, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এটার যদি আমি বলি কেসি এক্সপ্রেশন লেখো, অনলি ওয়ান থিং ইউ ক্যান টেক, সলিড দুইটাকেই নেওয়া যাবে না, অনলি ওয়ান থিং ইউ ক্যান টেক, আই ক্যান টেক অনলি কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি কেসি এক্সপ্রেশনটা যখন লিখবো, আমি স্কোয়ার ব্র্যাকেট শুধু CO2 লিখবো পাওয়ার 1, কারণ ওর মোল নাম্বার 1, আর কিছু নিতে পারবা? সলিডকে কিন্তু কেসিতে নেওয়া যায় না, বোঝা গেছে? এখন এক্সপ্রেশন লেখা শিখলা, এক্সপ্রেশনের ইউনিট হবে না, এই কেসির তো একটা ভ্যালু হইতে পারে, এগুলোর তো ভ্যালু আছে, এই ভ্যালুর সাথে একটা ইউনিটের খেলা আসতে পারে না। এখন ইউনিটের খেলা খুবই সহজ, ইউনিটের খেলাটা একটু দেখা নাও।
ওয়ার্কিং আউট দ্য ইউনিট অফ কেসি। এখন এক্সপ্রেশনটা যা লিখলা ওই ইউনিটস ওইভাবে বসাও, যেমন সবগুলোর কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার ডিএম কিউব। এখন তাহলে উপরে কি থাকে, আমরা যদি এটাকে ওয়ার্কআউট করি, উপরেরটা তাহলে আমরা কি লিখতেছি, ধরো উপরে তাহলে আমার লিখতে হবে মোল স্কোয়ার ডিএম টু দ্য পাওয়ার -6। আমরা কিন্তু এই যে এই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করতেছি। আর নিচে আমাকে লিখতে হবে মোল, তাহলে টোটাল কয়টা আছে, এখানে একটা মোল আর এখানে মোল কিউব, তাহলে মোল টু দ্য পাওয়ার 4 লেখা যায় না? মোল টু দ্য পাওয়ার 4 ডিএম টু দ্য পাওয়ার -12 লিখতে হবে না? ভালো করে দেখো সবাই, এটা বুঝছি, এই ম্যাথমেটিক্সটা বুঝছি নাকি দেখে নাও। এই মোল পার ডিএম কিউবকে কিউব করলে কি আসে, মোল কিউব ডিএম টু দ্য পাওয়ার -9। আবার এখানে আছে -3, তাহলে টোটাল মাইনাসগুলোকে অ্যাড করে দিলাম, 10 টু দ্য পাওয়ার -12 হয়ে গেল, ডিএম টু দ্য পাওয়ার -12 হয়ে গেল। আর মোল টু দ্য পাওয়ার 4 কেমনে হইলো, এই মোল কিউব আর মোল কিউব প্লাস মোল, তার মানে মোল টু দ্য পাওয়ার 4। এখন রিমেনিং কি থাকে, স্কোয়ার আর এটা কাটাকাটি করলে কি রিমেনিং থাকে, মোল টু দ্য পাওয়ার -2 থাকে না? কারণ এই 4টা যদি উপরে চলে যায়, এই 4টা যদি উপরে চলে যায় রিভার্স হয়ে যাবে না? আর ডিএম যদি উপরে চলে যায় রিভার্স হয়ে যাবে। তাইলে আলটিমেটলি আমি যদি আরও ভেঙে দেখাই জিনিসটা, 2 - 4 থাকে আর ডিএম থাকে -6 + 12, তাহলে আলটিমেটলি ইউনিটটা তাহলে কি থাকতেছে স্যার, মোল টু দ্য পাওয়ার -2 ডিএম টু দ্য পাওয়ার 6। রিঅ্যারেঞ্জ করে নিতে পারো চাইলে। আমরা রেট কনস্ট্যান্টের ইউনিট কাটাকাটি করে বের করছিলাম যেভাবে, না এটাও কিন্তু এভাবে বের করলাম, একই কথা একই কথা। কিন্তু ইউনিটটা খুব নেসেসারি, ইউনিটটা আমাদের খুবই নেসেসারি ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? এটা হলো কেসি। কিন্তু এখানেও দেখো আরেকটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে কেসির এক্সপ্রেশন, ঠিক আছে? কেসির এক্সপ্রেশন আরেকটা, এই যে দিস ইজ ইওর ইকুয়েশন। আগে সবার আগে কি দেখবা, লুক অ্যাট দ্য স্টেট সিম্বলস। সলিড কেউ থাকলেও বাদ, কিন্তু আগেই লিকুইড, গ্যাস আর সলিউশনস নেওয়া যাবে কেসিতে। প্রোডাক্টগুলো আগে নিবা, প্রোডাক্টগুলো একজনই আছে প্রোডাক্ট HCl, তাহলে প্রোডাক্টের এক্সপ্রেশনটা উপরে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা উপরে, এই স্টেট সিম্বল না দিলেও চলবে, এটা দিছে স্পেসিফিক করার জন্য, না দিলেও চলবে, জাস্ট ইয়াটা লিখে দিলে হবে, কন্টেন্টটা লিখে দিলে হবে, HCl পাওয়ার 2, কারণ মোল 2। আর এখানে দুটো আছে রিঅ্যাক্ট্যান্ট, সো কনসেন্ট্রেশন অফ H2 ইনটু কনসেন্ট্রেশন অফ Cl2, 1 করে। এখানে দেখো ইউনিট কাটাকাটি হয়ে যাবে না, মোল পার ডিএম কিউব, তাহলে ওটা কি থাকে, মোল স্কোয়ার ডিএম টু দ্য পাওয়ার -6, নিচেও থাকে মোল স্কোয়ার ডিএম টু দ্য -6, নো ইউনিট। অ্যান্সার আবার নো ইউনিট লিখলে হবে না, লিখতে হবে না, জাস্ট কোনো ইউনিট ছাড়াই অ্যান্সারটা দিয়ে দিব। তো একটা এক্সপ্রেশনের মধ্যে একটা রেজাল্ট আসতে পারে, বুঝা গেছে? এখন কেসির ভ্যালু 1 থেকে বড় যদি হয়, এখন কেসির ভ্যালু যদি 1 থেকে গ্রেটার হয়, তাহলে ইকুইলিব্রিয়াম থাকে রাইটে, মানে প্রোডাক্ট বেশি আছে রিঅ্যাক্ট্যান্ট কম আছে, মানে কি ইকুইলিব্রিয়াম কোন দিকে যাচ্ছে, রাইট সাইডে। আর কেসির ভ্যালু যদি 1 থেকে কম হয়, তার মানে প্রোডাক্ট কম আছে রিঅ্যাক্ট্যান্ট বেশি আছে, ইকুইলিব্রিয়ামটা তাহলে লেফটে দেখাচ্ছে। সো বাই লুকিং অ্যাট দ্য ভ্যালু অফ কেসি আমরা বলতে পারবো ইকুইলিব্রিয়াম কি লেফটে নাকি রাইটে আছে। বোঝা গেছে? এবার এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে তোমরা বলতে পারবা এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়ামটা কি লেফটে পড়ে আছে না রাইটে পড়ে আছে। ইল্ড বাড়াইতে হলে সবসময় রাইটে ফালাইতে হয়, অ্যান্ড কেসির ভ্যালু যদি দেখো <1, তার মানে কি সে তো লেফটে পড়ে আছে। কন্ডিশন চেঞ্জ করে ইকুইলিব্রিয়ামটা রাইটে পাঠাইতে হবে। সো কন্ডিশন চেঞ্জ করাটা কিন্তু তোমরা এএসএ শিখছো, এএসএ কিন্তু থিওরিটা শিখছো। ওই যে টেম্পারেচার বাড়াইলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের দিকে ফেভার করবে, টেম্পারেচার কমাইলে এক্সোর দিকে ফেভার করবে। এখন এক্সো এন্ডো তো আমার রিঅ্যাকশন দেখা বুঝতে হবে। আর প্রেশারের কেসে হচ্ছে প্রেশার বাড়াইলে মোর মোলসের দিকে, প্রেশার কমাইলে লেস মোলসের দিকে। আর কনসেন্ট্রেশন হিসাব কি, যেই সাইডে কনসেন্ট্রেশন কমে যাবে বা অন্য সাইডে কনসেন্ট্রেশন বাইরে গেলে যেদিকে কনসেন্ট্রেশন কম ওইদিকে ইকুইলিব্রিয়ামটা মুভ করবে সবসময়। এগুলো হলো ফ্যাক্টরসগুলো কিন্তু আগের ফ্যাক্টরটাই আছে। এখন নতুন আরেকটা কি ঢুকলো তাহলে, কেসি-কেপি এক্সপ্রেশন উইথ নাম্বারস, উইথ ভ্যালু। এখন ভ্যালু যদি 1 এর নিচে হয়, আমি কি বুঝতেছি যে ইকুইলিব্রিয়ামটা লেফট হ্যান্ডে পড়ে আছে, আমাকে ইকুইলিব্রিয়াম রাইটে পাঠাইতে হলে আমার কন্ডিশনটা ওইভাবে চেঞ্জ করতে হবে যাতে ইকুইলিব্রিয়ামটা রাইটে যায়, ইল্ড বাড়ে। ঠিক আছে? ইকুইলিব্রিয়ামটা যদি অলরেডি রাইটে থাকে তাইলে আর আমার কন্ডিশন চেঞ্জ করার প্রয়োজন নাই, বিকজ দ্য ইকুইলিব্রিয়াম ইজ অলরেডি টু দ্য রাইট। বুঝতে পারছো?
আচ্ছা, এখন তোমাদেরকে একটা ক্যালকুলেশনের ছোট্ট এক্সাম্পল দেখাই দিই। কেসি কেপির ক্যালকুলেশন বেসিকটা আজকে শিখাই দিই, কেপিটা আজকে না, আজকে শুধু কেসিটা করাই। ঠিক আছে, আমরা এই পরের পেজে যাই, তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা দেখাই। একটু এক্সাম্পল 3টাতে আসেন সবাই, পরের পেজে। কোয়েশ্চেনের সেটআপটা কিরকম থাকে দেখো, স্টার্টিং কিছু মোল দেওয়া আছে এখানে। এক্সাম্পল 3টা সবাই একটু দেখো। দিস ইজ অ্যান ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইন আ কন্টেনার অফ ভলিউম 600 cm3। এটা ভলিউম, এই ভলিউমটা লাগতে পারে কনসেন্ট্রেশন বের করার জন্য। ইনিশিয়াল মোলস, স্টার্টিং মোলস অফ হাইড্রোজেন অফ ক্লোরিন গিভেন। তাহলে আমরা কি করব, নিয়মটা দেখো, আমি কিভাবে সলভ করি জিনিসটাকে। আমি রিয়াকশনটা লিখলাম এখানে। এখন স্টার্টিং মোলগুলো আমি লিখলাম ইনিশিয়াল আইএনআই মোল, শর্টকাটে লিখলাম ইনিশিয়াল মোল। H2টা দেওয়া, Cl2টা দেওয়া। স্টার্টিংয়ে কি HCl এর কোনো মোল হবে প্রোডাক্টের? প্রোডাক্ট তো স্টার্টিংয়ে ছিল না, 0। আচ্ছা, এবার আমি ডাকতেছি একটু পর। হ্যাঁ আসো। তাহলে ইনিশিয়াল মোল এত দেওয়া আছে। এখন এরপরে দেখো সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়ামে বসতে পারো একটু, আমার শেষ হই তারপরে। ইকুইলিব্রিয়ামে এদের মোলস কিন্তু দেওয়া আছে। কার মোলসটা দেওয়া আছে? HCl এর মোলসটা দেওয়া আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে ও যে প্রডিউসড হইলো, ও কত প্রডিউসড হয়ে আসলো? 0.2। তাহলে ওর বাড়ছে কতটুকু? 0.2 বাড়ছে না? এখন রেশিও অনুযায়ী H2 আর Cl2 থেকে কমবে কতটুকু? মোল রেশিওটা একটু দেখতে হবে আগে। ও যদি ডাবল বাড়ে, ও হাফ কমবে না? ও ডাবল করে বাড়তেছে কিন্তু, মানে 0.2 ও বাড়ছে। ও যতটুকু বাড়বে ওরা অর্ধেক অর্ধেক করে কমবে না, কারণ 2:1। ও যতটুকু বাড়বে, HCl যতটুকু বাড়বে, H2 আর Cl2 অর্ধেক অর্ধেক করে কমবে। তাহলে HCl বাড়ছে কতটুকু? 0.2 বাড়ছে। তাহলে এটা কতটুকু কতটুকু করে কমবে? 0.1 করে কমবে না? একই রেশিওতে ওরা দুজন আছে। সবাই কি বুঝছি? এক্স্যাক্টলি সবাই কি বুঝছি জিনিসটা? না, হাফই তো কমাইছি। ও বাড়ছে 0.2, বাড়ছে তো 0.2, আমি কমাইছি কত? অর্ধেক কমাইছি না? হাফ, 0.2 হাফ করে দিছি, বুঝছো? কমাইছি অর্ধেক কেন বুঝছো? ভালো করে একটু নোটিস করো, ভালো করে একটু নোটিস করো। কেন আবার একটু দেখাই। ও বাড়ছে কতটুক? 0.2 বাড়ছে না? তাহলে ওর অর্ধেক করে কমবে না এখানে, কারণ এর রেশিও হচ্ছে 2, এর রেশিও হচ্ছে 1, 2:1। বুঝতে পারছেন? অর্ধেক অর্ধেক করে কমবে। তাইলে 0.2 অর্ধেক কত? 0.1। তাহলে এটা কত কমবে? 0.1। ইনিশিয়াল থেকে এখন ডিফারেন্সটা কইরা 0.4, এটা থাকে 0.5। এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়ামের মোল। তার মানে ইকুইলিব্রিয়াম রিচ করার পর মোল কত পাইলা? এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল, বুঝছো? এই ইকুইলিব্রিয়াম মোল সব সময় লাগবে। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামে ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সগুলোর মোল পেয়ে গেলাম না? এবার যদি আমি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ধরি, কনসেন্ট্রেশনটা কেমনে বের করবা জানো? মোল ডিভাইড বাই ভলিউমটা ডিএম কিউবে নিয়ে নাও। 600 রে ডিএম কিউবে নিয়ে নাও। 600 ডিভাইড বাই 24,000 করবা, ডিএম কিউবে হিসাব করবে 0.06। তাহলে সবাইকে 0.06 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? কনসেন্ট্রেশন পাবো, বুঝছো? সবাইকে 0.06 দিয়ে ডিভাইড করতেছি। তাহলে এইগুলা করার পর হোয়াট ইউ গেট, দেখো নিচে সব করাই আছে। দিস আর ইয়োর 0.6 কেন দিছে? ও ডিভাইড বাই 1000, তো সরি আমি 0.06 লিখে ফেলছি, ডিভাইড বাই 1000 হবে। আই এম ভেরি সরি, এটা ডিভাইড বাই 1000 হইতো, 0.6ই হয়। সো দেখো তোমাদের নিচে ওয়ার্কআউট করেই দিছে। আফটার ফাইন্ডিং দ্য ইকুইলিব্রিয়াম মোলস, সবাই নোটিস করো, নোটেই আছে এটা। আফটার ফাইন্ডিং দ্য ইকুইলিব্রিয়াম মোলস, ডিভাইড দেম উইথ দ্য ভলিউম, ইউ উইল গেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। একবার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা বের হয়ে গেলে ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনটা তোমরা লিখবা। এক্সপ্রেশনের নিয়ম তোমাদেরকে দেখাই দিলাম মাত্র। ওই এক্সপ্রেশনে জাস্ট ভ্যালুগুলো পুট করে ওয়ার্কআউট করতে পারবা না এখন? সিস্টেমটা খুব সহজ না স্যার? সবাই এটা বুঝছি কীভাবে করতে হবে? এই ম্যাথমেটিক্স খুবই সহজ না? ম্যাথমেটিক্সের একটা প্যাটার্ন আছে না? স্টার্টিংয়ে আমার দেখতে হবে স্টার্টিং মোলস কি। সবার আগে নোটিস করতে হবে
স্টার্টিং মোলসটা কি? স্টার্টিং মোলস থেকে একটা ক্লু দিবে যে ইকুইলিব্রিয়ামে যে কোনো একটা সাবস্টেন্সের মোলস তোমরা পাবে, ওইটাকে ইউজ করে ওইটা কার স্যার কে সাউন্ড করে, কে সাউন্ড করে, সাউন্ড করো না। ইকুইলিব্রিয়াম মোলসটাকে ইউজ করে বাকি সবার রেশিও মিলে কত কমলো কত বাড়লো বের করলাম। বের করার পর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন দিয়া বের করবো। এখন সাপোজ এইখানে আমার ভলিউমটা দেওয়া নাই, ভলিউমটা কি হিসাবে নিবা? আই উইল হ্যাভ টু টেক দ্য ভলিউম অ্যাজ ভি নিবা। ভলিউমটা ধরো 600 সিএম কিউব বলা নাই, ভলিউমটা নিলাম ভিডিএম কিউব, ধরো ভিডিএম কিউব নিলাম। তাইলে ভিডিএম কিউব যদি নিতা, এখানে কনসেন্ট্রেশন সবগুলো কি হয়ে যেত 0.4 সবার ডিভাইড বাই ভি ডিভাইড বাই ভি ডিভাইড বাই ভি। এখন এক্সপ্রেশনে পুট করে ফেলাইলে ভিগুলো সব ক্যান্সেল আউট হয়ে যেত না? খেলাটা বুঝছো এবার? ভি সব এগুলো ম্যাথটা কিন্তু খুবই সহজ, এই ম্যাথটা কিন্তু যথেষ্ট সহজ, তোমরা যদি একটুখানি ভালো করে প্র্যাকটিস করো ইজিলি পারবা। সো আজকে আমি শুধু জাস্ট তোমাদেরকে হালকা একটা ইন্ট্রোডাকশন করাই দিলাম। নেক্সট দিন ম্যাথসগুলা স্ট্রংলি আরও ডিটেলসে করবো এবং কেপি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশারটা আমরা শিখা ফেলাবো। সো নেক্সট লেকচারে কেপি আর এই এক্সাম্পলসগুলো ভালো করে দেখা কেসি কেপির মেইন কনসেপ্টটা শেষ করবো। ওটা পরে ওটা লাস্টে আমরা প্র্যাকটিক্যালের কিছু হিসাব ছিল, 4 প্র্যাকটিক্যালস আছে না, ওই যে ইউনিট 6 4 প্র্যাকটিক্যালসের জন্য দিছে আবার এখানে, বুঝছো? সো আমরা নেক্সট ক্লাসে ওগুলা করবো কিন্তু। কোনটা? কেপি পর্যন্ত করলে ক্যালকুলেশনের বেসিক শেষ, তারপর থিওরিজ আছে না, কেসি কেপিকে কীভাবে এফেক্ট করে, টেম্পারেচার প্রেশার কনসেন্ট্রেশন এগুলো কীভাবে এফেক্ট করে, ওগুলা পড়াইলেই শেষ, ওগুলা পড়াইলেই শেষ। এই টপিক 3 লেকচারের ম্যাক্সিমাম, এই টপিকটা 3 লেকচারের ম্যাক্সিমাম, এগুলো ছোটো ছোটো টপিক। বড় টপিক হচ্ছে টপিক 14 আর 15টা, ওটা একটু সময় লাগে। ইয়েস কামিং। তাহলে আজকে আমরা শেষ করলাম, হ্যাঁ।